আমরা যদি কখনো কোনো নতুন মানুষের সাথে পরিচিত হই এবং পরিচয় দেই আমি সিনেমার মানুষ, প্রথমে একটু যদি কেমন করে তাকায়, মানে সিনেমার মানুষ শুনলেই একটা নেগেটিভ ভাব। যারা সিনেমার ভেতরের সম্বন্ধে কিছু জানে না বন্ধুরা, তারা মনে করে সিনেমার মানুষ মানে লুচ্চা, সিনেমার মানুষ মানে বদমাইশ, সিনেমার মানুষ মানে থার্ড ক্লাস পিপল, সমাজে ওদের কোনো স্থান নাই। আমাদের দেশে আর কি, বাংলাদেশে। ইন্ডিয়ার কথা আলাদা, ইন্ডিয়াতে সিনেমার মানুষ শুনলে 10 পাড়ার মানুষ দেখতে আসে না। আমাদের এই পজিশনটা কেন? আমাদের এই পজিশনটা বেসিক্যালি আমরাই করছি। আমাদের সিনেমায় কিছু মানুষ আছে যারা সিনেমার নাম ভাঙ্গাইয়া বা সিনেমার শিল্পী বইলা বা চলচ্চিত্রের সাথে পুরোপুরি সম্পৃক্ত বইলা তারা এমন কিছু অপকর্ম করে সমাজে, যেটার মানে তা পয়সা পড়ে আমাদের গায়ে মানে যারা রেগুলার সিনেমা বানায়, যারা সিনেমা করে খায়, যাদের মেইন প্রফেশনাল সিনেমা, যারা সিনেমা ছাড়া কিচ্ছু শিখি নাই, সারাটা জীবন সিনেমায় কাজ করছি বন্ধুরা। সেই ইউনিভার্সিটির পড়াশোনা শেষ করে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে ঢুকছি, সেখান থেকে যে কি স্ট্রাগল করে একসময় পরিচালক হয়েছি সেটা আরেকটা গল্প। আমরা সিনেমা করে নিজেকে স্ট্যাবলিশ করছি, পরিবারকে স্ট্যাবলিশ করছি। আমার 2 ছেলেকে আমি ইংল্যান্ডে পড়াশোনা করেছি এই সিনেমার টাকা দিয়া। আরও একটা গ্রুপ আছে সিনেমায় যারা সিনেমার লুক না, কিন্তু উনি সিনেমার লুক। আপনি যদি ফেসবুকে যান, যে যদি কারো আইডিতে চেক করে দেবেন, অনেক ছেলে মেয়ে লেখে ওয়ার্কস ইন এফডিসি, আর্টিস্ট ইন ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন। হয়তো বা জীবনে একটা ছবিতে ছোট্ট একটা অভিনয় করছে, সে এখন হয়ে গেছে চলচ্চিত্রের শিল্পী। তার আইডেন্টিটিতে লেখে অ্যাক্টর অর অ্যাক্ট্রেস বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, অথচ জীবনেও তারা আমি দেখি নাই, বা যারা সিনেমার লোক তারা দেখে নেয়, হয়তো বা কোনো একটা সিনেমাতে ছোট্ট একটা অভিনয় করছে। দিন দিন কিছু লোক আরও নিচে নামায় দিতেছে বন্ধুরা। আমি একটা গল্প বলবো আজকে, যেটা হয়তো আপনারা অনেকেই জাইনা ফেলাইছেন। আমাদের এই সিনেমায় এই রাসেল ভাইপার নামে এক ভদ্রলোক আছে, রাসেল ভাইপার না, রাসেল মিয়া ভাইয়ারে নামে একটা সিনেমা বানাইছে। সিনেমা একটাই বানাইছে, কিন্তু উনি নাটকে অভিনয় করে। আমি ওনার এই কন্টেন্টটা বানানোর আগে বেশ কিছু নাটক দেখছি, অভিনয় খারাপ করে না, চেহারা তো আল্লাহ প্রদত্ত, তার চেয়েও খারাপ চেহারার মানুষ চলচ্চিত্রে এস্টাবলিশ হয়েছে। চেহারা নিয়ে আমি কোনো আলোচনা করতেছি না, অভিনয় সে ভালো করে। এবং একটা সিনেমা সে বানাইছে রাকিবুল আলম রাকিবকে দিয়ে। ছবিটা কেমন গেছে আপনারা যারা ঈদের সময় রিলিজ হয়েছে, সেইটা নিয়ে সে অনেক নাটক করছে তখন বাংলাদেশে। সে বলছে তার এই সিনেমা দেখলে নাকি অজুও ভাঙবে না, এবং উনি একটা পবিত্র সিনেমা বানাইছেন। সিনেমা কী করে পবিত্র হয়, সিনেমা দেখলে অজু ভাঙে না, এটা কী করে সম্ভব হয়, সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। এগুলো করছে, তারপরে সে এগুলো অ্যাড করছে, সে রিক্সার মধ্যে ভ্যানের মধ্যে যে ঘুরে ঘুরে ঢাকা শহরে পাবলিসিটি করছে। সিনেমা রিলিজের পরে আবার সিনেমা হলে যে কান্নাকাটিও করছে, এগুলো আপনারা সবাই দেখছেন। হি ইজ এ পপুলার পার্সন, আমি যে দেখলাম, এবং তাকে বাংলাদেশের মনে হয় অনেক মানুষই চিনেন। লাস্টলি উনি যে কাজটা করছেন মাস 3 আগে, উনি আমাদের বর্ষা চৌধুরী নামে একজন ইনফ্লুয়েন্সার, যার হাজব্যান্ড আগে এক সময় আমাদের এই মানে মিডিয়া লাইনে ছিল, হি ওয়াজ এ ড্রামিস্ট অর মিউজিক ডিরেক্টর। উনি মারা যাওয়ার পর এই রাসেল ভাইপার মানে এই রাসেল মিয়া বর্ষা চৌধুরীকে বিয়ে করছেন। বর্ষা চৌধুরীর এটা 3য় বিয়ে, কেউ বলে 4র্থ বিয়ে, সেটা আলোচনার বিষয়বস্তু। এবং বর্ষা চৌধুরীর জীবনে একটা সেটব্যাক আছে, আপনারা জানেন। ওনাকে একসময় এসিড নিক্ষেপ হয়েছিল, ওনার এই গলার থেকে এই পর্যন্ত বেশ ক্ষত আছে। বাট ভেরি সুইট এবং ভেরি ইনফ্লুয়েন্সার এবং ভেরি ফাইন্যান্সিয়ালি খুব রিচ আমার মনে হয়, পরে বুঝলাম আর কি। উনাকে হঠাৎ করে উনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যে লাস্ট ইলেকশন হইলো, তখন ওইখানে আমাদের রত্না দাঁড়াইছে, রত্না কবির। রত্না আবার তার সাথে সম্পর্কে বোন হয়, মানে সে বোন ডাকছে, রত্না কবির তার বোন, তারপরে আপনার হেলেনা জাহাঙ্গীর তার বোন। তো সে যে কোনো কারণে এফডিসি গেছে, আমি জানি না সেই শিল্পী সমিতির মেম্বার কিনা, সেটা অন্য প্রসঙ্গ। শিল্পী সমিতির ইলেকশনে রত্নার সাপোর্টে সে সেখানে গেছিল। আমি ছোট্ট করে গল্পটা বলি। ওইখানে বর্ষা চৌধুরী এসেছিলেন, ওইখানে পরিচয়, ওইখানে ফেসবুক আইডি নিয়ে কথাবার্তা বলতে কয়েক মাসের মধ্যে তাদের মধ্যে একটা সম্পর্ক, এবং সে ডাইরেক্ট প্রপোজাল দিয়ে বিয়ে করে। ইটস এ ভেরি ভেরি মহতি উদ্যোগ বলা যায়। একটা ডিভোর্সি মহিলাকে, যার 2টা বাচ্চা আছে, তাকে সে বিয়ে করবে বা বিয়ে করছেন, এটা শুনে যে কেউ এটাকে অ্যাকসেপ্ট করছে। এবং ওই সময় এটা খুব ফলাও হইয়া এই ইউটিউব ফেসবুকে নিউজও হয়েছে। ভালো কথা, সুখের সংসার চলতেছে, মাস 3 আগে বিয়ে হয়েছে। আমরা ভাবলাম যাক, একজন মহিলা 3rd টাইম হোক আর 4th টাইম হোক বিয়ে করে সংসার করতেছে একটা ছেলের সাথে, যে ছেলেটা সিনেমার সাথে সম্পৃক্ত, একটা সিনেমা বানাইছে, হয়তো আরও সিনেমা বানাবে, সুখের সংসার করতেছে, সুখের খবর। তো
এই চ্যাপ্টার এইখানেই শেষ। তাদের মধ্যে বিয়ে হয়েছে, এটা হলো একটা সিনেমার ইন্টারভেলের ফার্স্ট হাফ। ইন্টারভেল হওয়ার পর আমরা ওয়াশরুমে গেলাম, ওয়াশরুম থেকে ঘুরে ঘুরে আইসা বসলাম আবার সিনেমা, বিড়ি সিগারেট খাইয়া। এখন সিনেমার দ্বিতীয় পার্ট শুরু হইলো। আজকে সকালে সেই দ্বিতীয় পার্ট দেখলাম। দ্বিতীয় পার্টটা দেখে না বন্ধুরা খুব ভালো লাগলো না। দেখলাম এই মহিলাকে সে ডিভোর্স দিয়ে দিছে বা ডিভোর্সের পথে আছে। বেশ ভাইরাল হয়ে গেছে খবরটা। এবং এইটাও সবচেয়ে বড় কথা না, 3 মাসের সংসার ডিভোর্স হইতেই পারে। একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে রাসেল মিয়া তার সেই ওয়াইফকে মনে হয় ঝগড়া করে চলে গেছে কোনো হোটেল টোটেলে, সেখান থেকে কল করছে ওয়াইফরে, বলছে তুমি কোরআন শরীফ হাতে নাও, আমার সাথে কথা বলো, আমরা যে কথাগুলো বলবো সেইগুলো যদি কেউ না শুনে কাউকে তুমি শেয়ার করতে পারবে না, কোরআন শরীফ হাতে নিয়ে বলো। বউ তো খুব আনুগত্য প্রকাশ করছে হাজব্যান্ডের প্রতি, হাজব্যান্ডকে খুব ভালোবাসে। বউ হয়তো বা কোরআন শরীফ হাতে নিয়ে হয়তো বা কোরআন শরীফ সে বারে বারে বলতেছিল আমি কোরআন শরীফ হাতে নিয়েই কথা বলতেছি। বউ কোরআন শরীফ হাতে নিয়ে তার সাথে কথোপকথন করতেছে। যে কথোপকথনটা শোনার পর মানে আপনি যদি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ হন, আপনার পায়ের নিচে থেকে মাটি চলে যাবে। সিনেমার মানুষ যে কত খারাপ হইতে পারে, আমি ওরে সিনেমার মানুষই ধরবো, কারণ সে যদি সিনেমার মানুষ না হয় তাহলে এফডিসিতে যাইয়া শিল্পী সমিতির ইলেকশনের সময় ওইনে পয়সা থাকে কেমনে, মেম্বার হোক আর না হোক। আর যদি মেম্বার হয়ে থাকে তাহলে তো 100% সে সিনেমার মানুষ। সে রত্নার মতো একটা মানুষের সাথে বোনের সম্পর্ক রাখে কেমনে? সে জাহাঙ্গীর কি নাম হেলেনা জাহাঙ্গীরের মতো মানুষের সাথে তার ভাই বোনের সম্পর্ক। তার মানে সে সিনেমার মানুষের বারে বারে পরিচয় দেয়, সে ফিল্মের লোক, সে মিডিয়ার লোক। এরকম মিডিয়ার লোককে ধইরা ল্যাংটা কইরা চৌরাস্তায় দাঁড়া করাইয়া পায়ের থেকে মাথা পর্যন্ত পেটানো উচিত আমি মনে করি। সিনেমার কলঙ্ক এরা। আর এই সমস্ত লোকের জন্য যারা নর্মাল ফিল্মের লোক তাদেরকে মানুষ ছিচি দেয়, তাদেরকে মানুষ ঘৃণা করে, তাদেরকে মানুষ নাম শুনলে তো সব দূরে চলে যায়। ওর টেলিফোনের কনভারসেশনটা আপনারা একটু শুনেন। আচ্ছা, আমি কোরআন শরীফ ধরে বলতেছি আমি কারোর কাছে কিচ্ছু শেয়ার করব না। তুই আমাকে, আমি একটা সিনেমা বানাবো, তুই আমাকে একটা সিনেমা বানানোর টাকা না আমার লোন দিবি, আমি কাজ শুরু করবো, আমি তোর এই টাকাটা ব্যাক করে দিব। আচ্ছা ঠিক ব্যবস্থা করে দিব। তুমি সিনেমা করে তারপর যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি কোরআন ধরে বলবো যে আমি কখনো ওকে ছেড়ে যাবো না, এবং এই সিনেমার টাকাটা আমি তোর কাজেই লাগাবো, কিন্তু টাকাটা আমাকে তুই 1 সপ্তাহের মধ্যে দিবি। আমি 1 সপ্তাহের মধ্যে 25 লাখ 30 লাখ টাকা থেকে দিব। 25 লাখ 30 লাখ টাকা থেকে চলতে হবে? আমার কাছে ডিপোজিট নাই, আমার ফ্ল্যাটের টাকা। আমি ফ্ল্যাটের টাকা কিভাবে আনবো ফ্ল্যাট বিক্রি না করে? না, আমাকে 1 সপ্তাহের মধ্যে দিতে হবে, এবং এটা আমি তোমাকে ব্যাক দিব। এনিহাউ 1 সপ্তাহের মধ্যে দিব কিভাবে? মিনিমাম তো আমাকে 2-3 মাস সময় দিতে হবে। আমি 25 লাখ টাকা দিতে পারবো। তুমি আমার কাছ থেকে আমার জানটাও নিতে পারবা যদি তুমি আমাকে ভালোবেসে নিতে চাও। আচ্ছা, আমাকে তুমি এখন 1 সপ্তাহের মধ্যে আমাকে কিছু টাকা দিতে পারবা? কিছু টাকা বলতে? যেমন 10-15 লাখ টাকা। 1 সপ্তাহের মধ্যে আমি 10-15 লাখ কোত্থেকে দিব? গোল্ড বন্ড রেখে দাও, পরে আমরা আবার টাকা দিয়ে ঢুকাই নিব। তুমি কি কোরআন ছেড়ে দিচ্ছ? আমি কোরআন হাতে নিয়ে দাঁড়ায় আছি, যেখানে কোরআন শরীফ থাকে। এটা কারোর সাথে শেয়ার করবা না বলছো কিন্তু কোরআন ধরে। হ্যাঁ বুঝছি, করবো না। 1 সপ্তাহের মধ্যে 10 আর বাকি 15 দিবা তুমি আমারে 3 মাসের মধ্যে। আর আমি বাকিটা বইলে আমি একটা সিনেমা বানাবো। ঠিক আছে, তুমি আসো। কিন্তু এই কথা তুমি পৃথিবীর কারোর সাথে শেয়ার করতে পারবা না, এবং আমাকেও তুমি স্পষ্ট করতে পারবা না যে আমি টাকাটা কোথায় নিচ্ছি, কি করছি। ওকে? ঠিক আছে। ওকে, তাহলে এখন আমাকে তুমি 3,000 টাকা পাঠাও আমার এই কাছে। কি বলবেন বলেন? আমরা সিনেমার মানুষ। এই কনভারসেশনটা কোনো জেন্টলম্যান বা কোনো ভালো ফ্যামিলির কেউ যদি শুনা সে কি বুঝবে? সে বুঝবে যে এটা সিনেমার মানুষ, সিনেমা বানাইছে ভাইয়ারে, সিনেমায় কাজ করে, মিডিয়াতে কাজ করে, তার মানে সিনেমার মানুষ এত খারাপ? সমস্ত সিনেমার মানুষের কাঁধে এসব পড়লো না এটা? যে লোকটা সিনেমা সম্পর্কে জানে না সে কী ভাববে যে আসলে সিনেমার মধ্যে সব মানুষই এত খারাপ। এটা শুনলে সুস্থ মস্তিষ্কের মানুষ আমার মনে হয় না ঠিক থাকতে পারবে। একজন অসহায় নারী যার স্বামী মারা গেছে লাস্ট, এর আগে সে কয়টা বিয়ে করছে জানি না, তার লাস্ট স্বামী মারা গেছেন, তার 2টা ফুটফুটে বাচ্চা আছে,
তাকে তুমি বিয়ে করলা, বিয়ে করার সময় তুমি কত নাটক করলা। সে এমনও কথা বলছে যে আমি কখনো আমার ওয়াইফ বর্ষার ঠোঁটে চুমু খাইনি, আমি তার গলায় চুমু খেয়েছি, যে জায়গাটায় তার সেই ক্ষতটা আছে। কত বড় বাটপার, চিন্তা করছেন? সেই মানুষটা 3টা মাস যায় নাই এই একটা অসহায় মেয়েকে তার টাকা পয়সা ধন দৌলত কীভাবে লুইটা বুইটা খাইব এবং নিয়ে আসে এবার সিনেমা বানাইব। ও তুই কী সিনেমা বানাবি রে রাসেল ভাই? তুই কী সিনেমা বানাবি? আরেকটা ভাইয়ারে বানাবি? এই মহিলার টাকাগুলো তুই নষ্ট করবি? তা আমরা কিন্তু টাকা নেওয়ার জন্য এই মহিলাকে বিয়ে করছিলি? এখন তো তাই বলে সবাই, এবং তাই তো প্রমাণিত সত্য। যদি টাকার জন্যই বিয়ে করে না থাকো তাহলে 3 মাস পরেই তুমি ঝগড়া করে বাড়ির থেকে চলে গেলা এবং কোন হোটেলে যেয়ে উঠলা। তুমি কত বড় হেডমলা লোকটা, তোমার হোটেল থেকে বাসায় আসার টাকা নেয় 3000 টাকা, তুমি তারা বলতেছো বিকাশ করো, আমার কাছে টাকা নাই, 3000 টাকা পাঠাও, হোটেলের বিল দিতে হইব। এটা কোনো কথা হইলো ভাই? দেশের বলে সংস্কার করতেছি আমরা। আরে দেশের সংস্কার করার আগে মানুষের সংস্কার করার আগে এই ধরনের মানুষকে সমাজ থেকে সরাইয়া দেন। এরা তো সমাজের কীট। আজকাল ইউটিউব ফেসবুক এমনভাবে বিস্তার হয়েছে সারা পৃথিবীতে, এই যে কন্টেন্টগুলো যখন বহির্বিশ্বের বাঙালিরা দেখবে তারা কি ধারণা নেবে, বা পাশের দেশের বাঙালিরা যখন দেখবে তারা কি ধারণা নেবে যে আমাদের ফিল্মের মধ্যে রাসেল মিয়ার মতো লোকই অধিকাংশ। আসলেও কি তাই? সিনেমার কি সব মানুষই খারাপ? বিচার করার দায়িত্ব আপনাদের। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।